পশ্চিমা দুনিয়া অর্থাৎ বিবিসি যাদের মুখপাত্র হিসেবে কাজ করে, পশ্চিমা দুনিয়া আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছে। বিবিসি বাংলা, নতুন করে কোনো কিছু বলার দরকার নেই, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। অতি সম্প্রতি বিবিসি বাংলা শেখ হাসিনাকে নিয়ে একটি নাতিদীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে এবং সেই কন্টেন্টটি ইউটিউবে, তাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে তারা আপলোড করেছে। বিবিসি ইন্ডিয়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন ওই দিন শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ করে বিশেষ এক কভার স্টোরি, যার শিরোনাম ছিল হাউ বাংলাদেশ আউস্টেড লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাক। বাংলায় যার অর্থ দাঁড়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা কিভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনে আবার নতুন ঝড়, এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শেখ হাসিনা। ইউনূস সরকারকে উদ্দেশ্য করে আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে কোনো সংগঠিত গোষ্ঠী যদি অস্থিতিশীলতা সৃষ্টি করে, তাহলে তা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক ভাবমূর্যকেও ঝুঁকির মুখে ফেলবে। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অনেকটা এই মুহূর্তে টান উত্তেজনা আছে সরকারও। আগামী 13ই নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিবিসি বাংলা, নতুন করে কোনো কিছু বলার দরকার নেই, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, বিশ্বস্ত এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি অর্থাৎ বিবিসি লন্ডন, তার যে বাংলাদেশ অফিস, এই অফিসটিকে বিবিসির মতোই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করা হয়। আমরা সেই পাকিস্তান জমানা থেকে বিবিসির সাংবাদিকদেরকে, সবচেয়ে বড় সাংবাদিক, বিবিসির সংবাদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মনে করে আসছি। এবং তারা যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করেন, যে পলিসি নিয়ে কাজ করেন, সেই পলিসিগুলো যদি আমরা বুঝতে পারি, রাজনীতির যারা লোকজন রয়েছে, তাহলে আমরা আগামীতে রাজনীতির যে সমীকরণগুলো কিভাবে হচ্ছে এটা মোটামুটি একটা ধারণা করতে পারবো। অতি সম্প্রতি বিবিসি বাংলা শেখ হাসিনাকে নিয়ে একটি নাতিদীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে এবং সেই কন্টেন্টটি ইউটিউবে, তাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে তারা আপলোড করেছে। আমি মনোযোগ সহকারে সেটা দেখলাম। তারা শেখ হাসিনাকে যেভাবে উপস্থাপন করছে, তাতে করে মনে হচ্ছে যে পশ্চিমা দুনিয়া অর্থাৎ বিবিসি যাদের মুখপাত্র হিসেবে কাজ করে, পশ্চিমা দুনিয়া আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছে। কিভাবে? প্রথমত হলো যে শেখ হাসিনার যে ছবিগুলো দেখানো হয়েছে, যদি এখানে পশ্চিমা দুনিয়া বা বিবিসির যে কানেক্টিভিটি রয়েছে, আপনারা জানেন যে বিবিসি বাংলা, তার সঙ্গে ফার্স্ট কানেকশন বিবিসি ইন্ডিয়া, এবং বিবিসি ইন্ডিয়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ। দ্বিতীয়ত বিবিসি ইন্ডিয়ার সঙ্গে যেটা সম্পর্কটা রয়েছে বিবিসি লন্ডনের, সেই সম্পর্কের ক্ষেত্রেও পশ্চিমা দুনিয়া এবং বিবিসি রিলেটেড যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে টোটাল ইউরোপীয় ইউনিয়নে, এই থিঙ্ক ট্যাঙ্কটি প্রথম 6 মাসে, অর্থাৎ এই সরকারের যে 14 মাসের প্রথম 6 মাসে, তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন বিভিন্নভাবে। পরবর্তীতে 6 মাসে তারা নিউট্রাল ছিলেন, আর গত 2 মাস ধরে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছন থেকে সরে গিয়ে এখন শেখ হাসিনাকে প্রমোট করছেন এবং বিএনপিকে তো একেবারেই প্রমোট করছেন না। এই জিনিসটি আমি এই বিবিসির প্রতিবেদনে দেখতে পেলাম। কিভাবে? প্রথমত হলো যে তারা শেখ হাসিনার যে সকল ভিডিও ফুটেজ দেখাচ্ছিলেন, এগুলো সবই পজিটিভ, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ভারতে বারবার তিনি গিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, মনমোহন সিংয়ের সঙ্গে, সোনিয়া গান্ধীর সঙ্গে, বা বাংলাদেশে যে কবারে তিনি এয়ারপোর্টে গেছেন অ্যাজ এ প্রধানমন্ত্রী প্রোটোকল হিসেবে, তার সবচেয়ে উৎকৃষ্ট যে ফুটেজগুলো, যেখানে তার চেহারা সুন্দর ছিল, ড্রেস কোড ভালো ছিল, তারপরে তাকে অভ্যর্থনা জানানোর জন্যে এয়ারপোর্টে যারা গেছেন ওই সময় তাদের সঙ্গে তাদের যে কুশল বিনিময়ের যে লক্ষ লক্ষ ভিডিও ফুটেজ আর্কাইভে বিবিসির ছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা বেস্ট ভিডিও ফুটেজগুলো তারা এমনভাবে উপস্থাপন করেছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতে রয়েছেন। এটা হলো আমার কাছে মনে হয়েছে অ্যালার্মিং ফর দ্য বিএনপি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। দ্বিতীয়ত বিবিসি নিজে এই কথা বলার পর সে বারবার বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে আফোল্ড করার জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যম্ভাবী এবং অনিবার্য, ঠিক এই কথাগুলো তারা ওইভাবে বলেনি, আমি আমার মতো করে বলছি, করার জন্য ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি এবং তাদের যত কানেকশন রয়েছে সব কানেকশনগুলো তারা ব্যবহার করছেন। এবং অতি সম্প্রতি যে 3টি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপি, এই 3টি প্রতিষ্ঠানের সঙ্গে দুনিয়া কাঁপানো যে সাক্ষাৎকার শেখ হাসিনা দিলেন, বিবিসি রিপোর্ট অনুযায়ী এই কাজটি করার জন্য ভারতের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো
শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যেটা বিবিসি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যতদিন ভারতে আছেন এটাকে প্রথম দফাটা তাকে লকডাউন হিসেবে রাখা হয়েছে, তার সেফটি অ্যান্ড সিকিউরিটি, এবং তার ব্যাপারে আসলে বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করে, তারপর ভারতে কিভাবে রিয়াকশন তৈরি হয় ভারতের জনগণ, ভোটার, পলিটিশিয়ানদের মধ্যে, এবং শেখ হাসিনা পুরো পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করেন, এই জিনিসগুলো তিনি মানে ভারতে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এটাকে মূল্যায়ন করেছে। এবং আপনারা জানেন আমেরিকা এবং ভারতে এখন রাজনীতির একটা বিরাট অংশ সেখানকার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা নিয়ন্ত্রণ করেন। তো এইটা করার ফলে ভারত যে সিদ্ধান্তটা পৌঁছে গেছে সেটা হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই, আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই, এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে। A+, A+, A+। দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশে গত 14 মাসে, তার মধ্যে গত সেই 1 বছর ধরে যদি ধারাবাহিক অবস্থা দেখেন তাহলে নেতিবাচক যে প্রচার প্রপাগান্ডা মনোভাব এটা একেবারে জ্যামিতিক হারে কমেছে 1 বছর ধরে। আর গত 2 মাস ধরে এটা ইতিবাচক, পজিটিভ। মানে প্রথম হলো যে আওয়ামী লীগের লোকজন ধরো, মারো, জেলে দাও এবং এদেরকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করো, এই যে একটা বিক্ষুব্ধ ভাব ছিল জুলাই আগস্ট বিপ্লবের পর, এটা কমতে 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 1 বছরে একেবারে একটা নিউট্রাল জায়গাতে চলে এসছে। এবং গত 2 মাস ধরে এখন এটাকে পজিটিভ সবাই মনে করছে, না মানে আওয়ামী লীগ দেশ চালানোর জন্য উপযুক্ত, তাদেরই দরকার, তারা যে কাজ করছে ইত্যাদি ইত্যাদি নানা রকম, এটা ভারত মনে করছে বলে বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই কারণে তারা শেখ হাসিনাকে একটা যাকে বলা হয় একটা ওপেন স্পেস দিতে যাচ্ছে। এই ওপেন স্পেসের প্রথম পদক্ষেপ হিসেবে তার পরিবারের সদস্যের সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমেরিকা থেকে এসে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে বলে বিবিসি স্বীকার করেছে। এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারছি যে সেখানে নিয়মিতভাবে দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মী, সেটা আমেরিকা থেকে হোক, ইউরোপ থেকে হোক, কলকাতা থেকে হোক, মানে তারা সবাইকে অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। এবং তিনি তার নিজস্ব মোবাইল টেলিফোন ব্যবহার করা থেকে শুরু করে প্রযুক্তির ছোঁয়ায় তিনি তার দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন এবং এই তিনি দলীয় কর্মকাণ্ড যেন নির্বিঘ্নে চালাতে পারেন এই জন্য যত লজিস্টিক সাপোর্ট এটা ভারত এখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি শেখ হাসিনাকে দিয়ে করাচ্ছেন। এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি যে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া হলো এবং সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে ভারতের প্রথম শ্রেণীর যতগুলো গণমাধ্যম আছে সবগুলো শেখ হাসিনার সেই বক্তব্যকে একদম প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে সেটা প্রচার করা হয়েছে, এটা বিবিসি বলছে। এবং বিবিসির সবচেয়ে ভয়ানক যে সংবাদটি দিয়েছে সেটা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যারা কিনা ক্ষমতার সবকিছু নিয়ন্ত্রণ করে, অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা, দেশে এবং দেশের বাইরে, সেটা হলো ব্লুমবার্গ আর ওয়াল স্ট্রিট জার্নাল। বিবিসি বলছে যে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের ইনফ্লুয়েন্সে মধ্যস্থতায় খুব দ্রুত শেখ হাসিনার আরও 2টি সাক্ষাৎকার ছাপা হবে ব্লুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে। বিবিসির মতো প্রতিষ্ঠান সে কথা বলছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমরা যেভাবে সামনে বিএনপি যারা লোকজন 280টি সিট পাবে, জামাতের লোকজন সরকার গঠন করবে, এনসিপি সরকার গঠন করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর ক্ষমতায় থাকবে বলে অনেক লোক সেটা চাচ্ছে, ডক্টর ইউনূস আরও 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 50 বছর থাকবে, যে ন্যারেটিভগুলো আমরা এখানে দেখছি সেই ন্যারেটিভের মধ্যে বিবিসির এই যে প্রতিবেদনটা আমি মনে করি সমস্ত ন্যারেটিভগুলোকে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিয়েছে। যে দুর্বার গতিতে শেখ হাসিনাকে প্রমোট করছে ভারত এবং যেভাবে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ভারতের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে যার একটা ইন্ডিকেশন এই বিবিসি বাংলা দিল, এতে তো আমি রীতিমতো আতঙ্কিত অনুভব করছি। আমরা যারা সেই দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির জন্য কাজ করেছি, সর্বোচ্চ লেভেলে কাজ করেছি, এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ডলারটা আমার উপর কি পরিমাণ পড়বে আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমি তো বলতে গেলে মানে আমার মতো এরকম শত শত মানুষ যারা মানে কোনো রাজনৈতিক স্বার্থ তাদের ছিল না, এই গত 1 বছরে দেখুন বা 14 মাসে দেখুন, আমি বা আমার মতো অনেক লোক আছেন যারা শেখ হাসিনা পতনের জন্য কাজ করেছেন, কিন্তু আমাদের কোনো অ্যাম্বিশন ছিল না আমরা নির্বাচন করব, রাজনীতির বড় পদ পদবি পাবো, ব্যবসা হবে, বাণিজ্য হবে। এই যে ঢাকা শহরে আমি 86 সন থেকে যাকে বলা হয় সাংবাদিকতা করি, তো এত মানুষ এত টেলিভিশন দখল করলো, আমি কি একটা টেলিভিশন দখল করতে পারতাম না? এত মানুষ বিএনপি জামাতের লোকজন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হলো, ডিরেক্টর হলো, আমি কি সেটা হতে পারতাম না? এত মানুষ রাষ্ট্রদূত হলো, কত মানুষ মানে একেবারে মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় কত বড় বড় পদ পেল, কেউ বিশেষ সহকারী হলো, কেউ রাষ্ট্রদূত হলো। এই জিনিসগুলো হওয়া যেত, খুব ইজিলি হওয়া যেত, এটা কোনো সমস্যা নয় যদি লোভ থাকতো, লালসা থাকতো এবং চেষ্টা থাকতো। তো লোভ ছিল না, লালসা ছিল না, চেষ্টা ছিল না। আমরা যে কাজগুলো করেছি দেশের কল্যাণের জন্য মনে করেছি শেখ হাসিনা গেলে ভালো থাকবে, কিন্তু এখন কি, এখন এই যে আমরা যে অবস্থার মধ্যে পড়েছি, তো এই অবস্থায় আমার যে বসে আবার নতুন করে ডলা খাওয়া, আবার নতুন করে মানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের সেই অত্যাচারের মধ্যে পড়া, সেই মানে এটা কল্পনা করলে হাত পা হিম হয়ে আসে।
কাজে বিবিসির যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি নিয়ে অন্যান্যরা যে কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু এটা দেখার পর থেকে আমার রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে ব্লুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে যদি শেখ হাসিনার সাক্ষাৎকার খুব দ্রুত ছাপা হয়, তাহলে এই যে এখন যে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন আছে, বা এই মুহূর্তে বিএনপি নমিনেশন নিয়ে সারা দেশে যে একটা ভাইব তৈরি হয়েছে, যে একটা আমেজ তৈরি হয়েছে, এই পুরো জিনিসগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। এবং তখন কি পরিস্থিতি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালের 23 অক্টোবর শেখ হাসিনার সরকারের পতনের মাত্র 2 মাস হতে চলছিল তখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন ওই দিন শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ করে বিশেষ এক কভার স্টোরি, যার শিরোনাম ছিল হাউ বাংলাদেশ আউস্টেড লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাক। বাংলায় যার অর্থ দাঁড়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা কিভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন। টাইম ম্যাগাজিনের সে সময়ের নিবন্ধটি সেভাবে দৃষ্টি কাড়েনি বাংলাদেশে, কারণ জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের 2 মাস তখনও পার হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মধু চন্দ্রিমা উদযাপনে ব্যস্ত ছিল তখন। দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ছিল অধ্যাপক ইউনূসকে নিয়ে প্রশংসার বন্যা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক যাত্রার মাধ্যমে খোলা হয় বিদেশ সফরের খাতা। এমন এক আনন্দঘন পরিবেশের মাঝে এমন খবর আলোচনায় আসবে না, সেটাই ছিল স্বাভাবিক। উল্টো সরকার সমর্থকেরা শুরু থেকেই দাবি করছেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অধ্যায় শেষ। তবে টাইমের 1 বছর আগের কভার স্টোরি দেয়া কিছু ইঙ্গিত মিলে যাচ্ছে বা মিলতে শুরু করেছে। আকস্মিকভাবে বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার, তাকে নিয়ে আবার হচ্ছে কভার স্টোরিও। বিবিসি বাংলা ইঙ্গিত হলো শুধু প্রিন্টেড সাক্ষাৎকার নয়, বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভিডিও সাক্ষাৎকার প্রচার হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তার চেয়ে বড় আশঙ্কার বিষয় হলো 1 বছরের মধ্যে বিশ্ব মিডিয়া প্রশ্ন তুলছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা। সাম্প্রতিক সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যু নিয়ে আন্তর্জাতিক নানা মহল থেকে চাপে আছে সরকার। সবশেষ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এই 2 ইস্যুতে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্লাইল। প্রশ্ন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় যখন ঘোষিত হতে পারে এবং নির্বাচন যখন সন্নিকটে, তখনই শেখ হাসিনার এত সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে কেন? আবার শেখ হাসিনার পক্ষ থেকে যেসব অভিযোগ উঠে আসছে সে সম্পর্কে অধ্যাপক ইউনূস ও তার পিআর টিম নীরব কেন? আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যখন বিদেশিদের পক্ষ থেকে চাপ বাড়ছে, তখনই শেখ হাসিনার বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো শক্ত কোনো যুক্তি কেন সরকার খুঁজে পাচ্ছে না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই তার মিত্ররা দাবি করছেন বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধ্যায় শেষ। তবে প্রায় 15 মাসে সরকার এবং তাদের সমর্থকদের আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত দেখা গেছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিচার। সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে হাজার হাজার মামলা। তবে এরই মাঝে ধীরে ধীরে আওয়ামী লীগের সক্রিয়তা বাড়ছে। ঢাকা সহ সারা দেশে চলছে ঝুঁচিকা মিছিল। পুলিশের শীর্ষ পর্যায় থেকেও স্বীকার করা হয়েছে আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে নির্মূল করা সম্ভব নয়। অন্যদিকে আওয়ামী লীগের সক্রিয়তার বিপরীতে সরকারের মিত্রদের মধ্যে এখন বিভাজন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে জুলাই সনদের নাটকের ঘনঘটায় প্রধান দলগুলোর মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হওয়ার পথে। একে অন্যের বিরুদ্ধে বাজাচ্ছে যুদ্ধের দামামা। অধ্যাপক ইউনূসকে নিয়েও মিত্র দলগুলোর অভিযোগে শেষ নেই। এমন লেজে গোবরে অবস্থার মধ্যে আকস্মিকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে। যেসব মিডিয়া কয়েক মাস আগেও অন্তর্বর্তী সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারা এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা সে প্রশ্ন তুলেছে। অধ্যাপক ইউনূস ক্ষমতা নেওয়ার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার মিত্রের ভূমিকা নেয়। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদন। আবার প্রধান উপদেষ্টার একাধিক সাক্ষাৎকারও প্রকাশ করে পত্রিকাটি। কিংস পার্টি এনসিপি গঠনের আনুষ্ঠানিক ঘোষণাটিও প্রথম এই পত্রিকার মারফতে দেন অধ্যাপক ইউনূস। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। এই সাক্ষাৎকারে 1 মাসের মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনসিপি। কিন্তু সেই ফিনান্সিয়াল টাইমসের কন্টেন্ট এবং কন্টেন্টের ফ্রেমিং পাল্টে গেছে রাতারাতি। অন্তর্বর্তী সরকার এবং অধ্যাপক ইউনূসের এমন ঘনিষ্ঠ পত্রিকাটিতেই এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কি না সেই প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশের জেনজি বিপ্লব কি ধ্বংসের পথে, এমন শিরোনামে বিশাল এক প্রতিবেদন 7 নভেম্বর প্রকাশ করে দ্য ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয় শেখ হাসিনার পতনের 1 বছরের বেশি সময় পর ছাত্র আন্দোলন থেকে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয় ছাত্র আন্দোলনটি নতুন মুখ নিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলতেও এখন তার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, কারণ বহুদিন ধরে দেশকে নিয়ন্ত্রণ করা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো আবার প্রভাব বিস্তার করছে। বাংলাদেশে বিভাজনমূলক ধর্মীয় সহিংসতা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বাড়ছে উগ্রপন্থী ইসলামী ব্যবস্থার আশঙ্কা। অদ্ভুত ব্যাপার হলো আওয়ামী লীগের প্রতি নমনীয় সুরও দেখা গেছে প্রতিবেদনে। বলা হয়েছে দলটি তাদের বেশ কিছু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করছে। অধ্যাপক ইউনূস নিজেও ক্ষমতার অপব্যবহার ও আইনের অপপ্রয়োগের অভিযোগের মুখোমুখি। তার সরকার আওয়ামী লীগকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে নিষিদ্ধ করেছে। অভ্যুত্থানের সাফল্য নিয়ে গুরুতর শঙ্কা জানিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস লিখেছে, কেউ কেউ এখন মনে করছেন বিপ্লবটি একটি ভুয়ার সকালের সূচনা বলে মনে হচ্ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শফকাত মুনির পত্রিকাটিকে বলেন, আমাদের একটি বিরল জাতীয় ঐক্যের মুহূর্ত ছিল, আর এখন সেটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা পুরোপুরি বিভক্ত, একে অন্যের সঙ্গে লড়াই করছি। প্রতিবেদনে অভ্যুত্থানের শক্তির প্রতিশোধ করার মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয়। পত্রিকাটি লিখেছে, রাজধানীর রাস্তাঘাটে স্বেচ্ছা নির্বাসিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষুধা স্পষ্টভাবে দৃশ্যমান। ব্যানারে দেখা যায় সাবেক শাসকের ছবি, গলায় ফাঁসির দড়ি। দর্শক, এমন এক দৃশ্য 7 নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতেও দেখা গেছে। এতে জেলের ভিতরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের রাখা বিকৃত প্রতিকৃতি নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনটিতে একতরফা নির্বাচনের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা হয়। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়, রাজনৈতিক বিরোধীদের আইনি অধিকার দমনে অন্তর্বর্তী সরকার সীমা ছাড়িয়ে গেছে। কিছুদিন আগেও অন্তর্বর্তী সরকারের সোচ্চার সমর্থক হিসেবে পরিচিত ছিল তা ফিনান্সিয়াল টাইমস, অথচ প্রতিবেদনের শেষে তারা তুলে ধরেছে চূড়ান্ত হতাশা। পত্রিকাটি লিখেছে, অন্তর্বর্তী সরকার প্রধানের আবাসস্থল যমুনার হলঘরগুলোতে গর্বের অনুভূতি থাকলেও দেশের সামনে এখন টান টান নির্বাচনী উত্তাপ। এর চাপ, ক্লান্তি ও হতাশায় ইউনূস ও তার দলের মন ভারী। তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, আমি শুধু আশা করি ইতিহাস অধ্যাপক ইউনূসের প্রতি সদয় হবে। দর্শক, গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় একই ধরনের হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গত আগস্ট থেকেই দেখা যাচ্ছে হাওয়া বদল। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে 10 আগস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওয়ার্ল্ড। জুবিল্যান্ট সিন্স বাট বাম্পি রোড অ্যাহেড ইন পোস্ট হাসিনা বাংলাদেশ শিরোনামের এই প্রতিবেদনের অর্থ উল্লাসমুখর দৃশ্য, তবে হাসিনা পরবর্তী বাংলাদেশের সামনের পথ কণ্টাকীর্ণ। এই প্রতিবেদনের পরতে ছিল 1 বছরের সরকারের ব্যর্থতার খতিয়ান। এমনকি সরকার এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এই সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছেন। মুষলধারে বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা ঘোষণা করেন। কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সময় গণপিটুনিতে হত্যা, মব সন্ত্রাস, প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে। এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে। বিবিসির মতো আল জাজিরাও আগস্টে ইউনূস সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচলাবস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন, অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়া এবং সংস্কার অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা। এই আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডে কয়েক মাস আগেও সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে। ইউনূস সরকার প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট। তবে বছর প্রতি অন্তর্বর্তী সরকার নিয়ে চরম হতাশা শুরু হয়। এমন তালগোল পাকানো পরিস্থিতির আশঙ্কা ঠিক 1 বছর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। এতদিন পর দেখা যাচ্ছে তাদের পূর্বাভাস সত্যি প্রমাণিত হচ্ছে। 2024 সালের 23 অক্টোবর টাইমের প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং মিত্রদের হানাহানির কারণে আবার শক্তিশালী প্রত্যাবর্তন ঘটতে পারে শেখ হাসিনার। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রস্থান নিয়ে প্রথমে উচ্ছ্বাস দেখা দিয়েছিল, তবে এখন দেশ কোন পথে যাবে তা নিয়ে কোলাহল ও ঝগড়ায় রূপ নিয়েছে। সংস্কারপন্থীরা বড় ধরনের সংকটে আছেন। কার্যকর সংস্কার বাস্তবায়ন এবং নিপীড়নের জন্য দায়ীদের জবাবদিহিতা আনতে সময় লাগবে। অর্থনৈতিকভাবে ভুগতে থাকা দিক নির্দেশনাহীন দেশ দ্রুত ধৈর্য হারাবে। অস্থিরতা ও অচলাবস্থা চলতে থাকলে বিপর্যস্ত জনগণ শেখ হাসিনার রেকর্ডের দিকে হয়তো আরো সহানুভূতির সঙ্গে ফিরে তাকাবে। টাইমের প্রতিবেদনে উইলসন সেন্টার দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন খুবই বিশ্বাসযোগ্য সম্ভাবনা। দক্ষিণ এশিয়ার পরিবার কেন্দ্রিক রাজনীতির ইতিহাসে দেখা যায়, তারা যতই ভেঙে পড়ুক না কেন কখনোই পুরোপুরি খারিজ হয়ে যায় না। অনেকেই মনে করেন টাইমসের ইঙ্গিতটি তখন একেবারে কেউ আলোচনা নিতে চায়নি, কিন্তু আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমে গত 1 সপ্তাহ ধরে শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশের ঘটনায় তার সক্রিয়তার ইঙ্গিতটি পরিষ্কার। এএফপি, রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একই দিনে 3টি সাক্ষাৎকার প্রকাশ নিয়ে সরকারের ভিতরেও অস্থিরতা বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য উইকের ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা। দ্য উইকের প্রোমো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। প্রোমোতে বলা হয়েছে, শেখ হাসিনার মূল লেখাটি দ্য উইকের 16 নভেম্বর সংস্করণে রাখা হয়েছে, যেখানে তার দল ও পরবর্তী পরিকল্পনা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে ধরেছেন। শেখ হাসিনার এই লেখার যে অংশটুকু দ্য উইক তুলে ধরেছে, সেখানে বলা হয়েছে, দেশ পরিচালনার হাল ইউনূসের হাতে নেই, তার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। উগ্রপন্থীদের উত্থানের কথা বলা হয়েছে। দর্শক, সাম্প্রতিক সময়ে একই ধরনের অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে সেসব গণমাধ্যমে উঠে এসেছে যেগুলো অধ্যাপক ইউনূসের প্রতি বন্ধু ভাবাপন্ন ছিল। এর মধ্যে 7 নভেম্বর ভারতের প্রভাবশালী 2টি দৈনিক হিন্দুস্তান টাইমস এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো 2টি সাক্ষাৎকার বেরিয়েছে। মাত্র 2 দিন আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শিগগিরই তার ভিডিও সাক্ষাৎকারও দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এই দুটো পত্রিকায় শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো, বিশেষ করে জুলাই আন্দোলনের শিক্ষার্থী হত্যা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আগামী সংসদ নির্বাচন, এমনকি বিদেশি হস্তক্ষেপ নিয়েও কথা বলেছেন। তিনি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা, নিজের দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার বৈধতা মোহাম্মদ ইউনূসের সরকার রয়েছে কিনা তা নিয়েও তুলেছেন প্রশ্ন।
শেখ হাসিনা আগের 3টি সাক্ষাৎকারের মতো দাবি করেছেন সরকার প্রধান হিসেবে জুলাই আন্দোলনের সময় নেতৃত্বের দায় তার উপর বর্তায়। তবে প্রাণহানির ঘটনা এড়ানোই ছিল তার উদ্দেশ্য। তিনি বলেছেন নিরাপত্তা বাহিনীকে সরাসরি আদেশ বা নির্দেশ দিয়েছেন এমন ধারণা ভুল। সৎ মনোভাব নিয়ে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাণহানি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের উপর এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার অপপ্রচার চালাতে জাতিসংঘের প্রতিবেদনকে প্রভাবিত করেছে। তিনি জাতিসংঘের রিপোর্টের তথ্যের সাথে সরকারি তথ্যের গড়মিলের কথা তুলে ধরেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচিত আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন তার দল আন্তরিকভাবে চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। তবে তিনি অভিযোগ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই পদক্ষেপ গভীরভাবে অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। তবে ক্ষমতাচ্যুতিতে কোনো বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা এমন প্রশ্ন জবাবে শেখ হাসিনা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ধারাবাহিক সাক্ষাৎকারের মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী প্রশ্ন তুলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি যৌক্তিক কিনা তা নিয়ে। সবশেষ গত 6 নভেম্বর বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্য হাউস অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্নেল। এক বিবৃতিতে লর্ড কার্নেল বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয়। 2024 সালের পর থেকে রাজনৈতিক অস্থিরতা একাধিক সংকট সৃষ্টি করেছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। আবার এই বিবৃতি এমন সময় এসেছে যখন নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অনেকটা এই মুহূর্তে টান উত্তেজনা আছে সরকারও। আগামী 13 নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে। তবে খুবই চাঞ্চল্যকর তথ্য, বিশেষ করে এই টাইপের নিউজগুলো আবার আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি এগুলা সবচেয়ে বেশি এখন প্রকাশ করেন বা ওনার কাছে সবচেয়ে বেশি তথ্য উপাত্ত থাকে। তো তথ্য উপাত্তের জন্য যে শব্দগুলো এখানে আসছে 1000, 2000, 5000, 10,000 না, প্রায় 1 লক্ষ নেতাকর্মী আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের যে পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার, মহাসড়ক অচল করার, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় 1 লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা, প্রস্তুতি এবং কি ওই দিন কি করবে তা সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায়। বলা হচ্ছে যে আপনার 13 নভেম্বর যেদিন এখানে ঢাকা শহরে বেশ কিছু নাশকতা এবং বিশৃঙ্খলা নীল নকশা এঁটেছে আওয়ামী লীগ। তো কি থাকবে কাজের পরিকল্পনা, বলা হচ্ছে যে এখানে মূল দায়িত্বটা যিনি সমন্বয়ক হিসেবে পালন করছেন তিনি হচ্ছেন ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তাকে কৌশলগত সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি মুজিবুর রহমান সহ একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত আছেন। সূত্র বলছে সবার সঙ্গে সমন্বয় করে ঢাকাকে কার্যত অচল করে দেওয়ার জন্য আপনার এখানে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট মানে ক্যাসিনো সম্রাট, তারা এটা টোটাল আয়োজনে কি বলা হয়েছে ধরেন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদেরকে ঢাকায় আনা হবে। আর অলরেডি কিন্তু এই খবরগুলো প্রকাশের পর আজকে আমি সকালে বলছি যে পুলিশ খুব শক্ত অবস্থানে আছে। ঢাকার বিভিন্ন বাসা, মেস, বাড়ি, বিভিন্ন যে ছাত্রাবাস, হোটেল আছে বা এগুলাতে কিন্তু গোয়েন্দা নজরদারি অনেক গুণ বেড়েছে। আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিসও নিয়েছে আওয়ামী লীগ, আর কলকাতায় অফিস নেওয়ার খবর এতদিন গুঞ্জন ছিল। পরিকল্পনাকারীরা ভারতের সংস্থা গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ রেখে এসব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে। বলা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কর্মী আপনার 13 নভেম্বর মাঠে নামবে। আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের যে নাম দেওয়া হয়েছে ঢাকা লকডাউন এবং রাজধানীর অন্তত 5টি স্থানে নানান ঘটনা ঘটতে পারে। আর ইতিমধ্যে এই ঘটনা ঘটার জন্য অনেকে নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনীর একজন অফিসার তাকে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জেও বেশ কিছু প্রশিক্ষণের তথ্য পেয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজর আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে। এখন এই যে ধরেন কি বলা হয় যে রাইট নাও যে সিচুয়েশনটা আছে, বেশ কিছু মহাসড়ক অচল করে দিবে, পরিকল্পনা অনেক বিশাল। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।